রাধে রাধে সবাইকে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের তারাপীঠ থেকে দেওঘর আসার মাঝখানের রাস্তায় আমরা কোথায় কোথায় সাইট সিন করতে গেছিলাম, সাথে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। প্রথমে গেছিলাম বাসুকিনা, তারপর ত্রিকুট পাহাড়, তারপর তপবন, এবং তপবনের সেই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। এরপরে দেখা যাক পরের দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি মজা হলো। তো চলো শুরু করা যাক আমার এই সিরিজের তৃতীয় নম্বর ভিডিও, তারাপীঠ দেওঘর ও মধুপুর ডে 3। ওকে, চলো। আগের দিন সবাই আমরা ক্লান্ত ছিলাম, যেহেতু বলেইছি হঠাৎ করে এতটা জার্নি হয়ে গেছে এবং অনেকটা জায়গা, অনেকটা দূর আমরা গাড়িতে করে জার্নি করেও এসেছিলাম। সেই জন্য পরের দিন ঠিক হয়েছিল একটু লেট করে বেরোবো। টাইম ছিল 8টায়, আর ওই যে বলেছি বাঙালির টাইম 8টার সময়টা ঘুরতে ঘুরতে পৌঁছে গেল 10টা, সেখান থেকে 11টা। কোথায় বেরোবো? বাবা মন্দির অর্থাৎ দেওঘর ফেমাস বৈদ্যনাথ ধাম। আমরা যখন গুছিয়ে সকালবেলা হালকা টিফিন করে বেরোলাম তখন বাজে 11টা। হোটেলটা আমাদের ছিল বাবাধামের একদম পাশে, সেই জন্য খুব সময় লাগেনি। আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা পান্ডা ঠিক করেছিলাম ভিআইপি লাইন দেওয়ার জন্য 300 টাকা করে। আর মন্দিরে কত কি পুজোর ব্যাপার আছে সে সমস্ত তো সাথে আছেই। প্রত্যেকের ফ্যামিলির নাম লেখা, গোত্র লেখা, সাথে পান্ডা ঠিক করা, এই সমস্ত করতে করতে আরও 15-20 মিনিট কেটেই গেল। অবশেষে যখন মন্দিরে ঢুকলাম তখন বাজে ঠিক 11:30। আমাদের হয়তো একটু আগে আগে গেলে অনেক আগে হয়ে যেত, একদম আমরা দুপুরবেলা গেছি। এর আগে কিন্তু যারা মন্দিরে যায় তারা সবাই শিবগঙ্গা ঘাট থেকে স্নান করে তারপর মন্দিরে ঢোকেন। আমাদের কারোরই সেটা করা হয়নি, কারণ সেখানে অত্যাধিক ঠান্ডা ছিল। আমি সোয়েটার চাদর পরেছি, মানে বুঝতেই পারছো যথেষ্ট ঠান্ডা। যাওয়ার সাথে সাথে যে পান্ডাকে আমরা বুক করেছিলাম সেই পান্ডা আমাদের কপালে এরকম তিলক এঁকে দিল, হাতে এরকম চাল, সাথে কিছু মন্ত্র বলল। সেই মন্ত্র দিয়ে আমাদের পুজো শুরু হলো। বলেই দেওয়া হলো মন্দিরের মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, তাই যা সমস্ত কাজকর্ম আগে থেকে ঠিক করতে। এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা দিল। ভিআইপি লাইনে যেতে হলে এই কার্ডটা আমাদের দেখাতে হবে, তারপরে এন্ট্রি দেবে। কার্ড এবং সাথে পুজোর সামগ্রী মানে ডালা যেটুকু আছে আর গঙ্গা জল, এই সব কিছু যত্ন সহকারে নিয়ে আমরা লাইনে যখন ঢুকলাম তখন ঠিক 11:45। প্রথমে মনে হচ্ছিল তো ভিড় নেই, কোথা থেকে যাচ্ছি কি হচ্ছে বুঝতে পারছি না, চলো পৌঁছে যাবো, কোনো ব্যাপার না। আর 6-7 ঘন্টা লাইনে দেওয়া আমার অভিজ্ঞতা আছেই কেদারনাথে গিয়ে, তাই আমার অতটা খারাপও লাগছিল না। কিন্তু ওই যে বাকিদের যারা দাঁড়াতে পারে না তাদের জন্য সমস্যা। এরপর যখন আমরা আস্তে আস্তে লাইনের দিকে এগোচ্ছি বুঝতে পারছি যে না, ভিড় আছে, যথেষ্টই ভিড় আছে, সেটা এগোচ্ছে আস্তে আস্তে। এর মাঝে কিন্তু এই প্রথম এইটুকু মানে পার্ট পার করতেই আমাদের লেগে গেছিলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তখনও আমরা আইডিয়া করতে পারিনি ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি ভেবেছিলাম 11:30, তো খুব বেশি হলে 2, 2:30, 3টের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েই যাবে, এর থেকে বেশি আর কত দেরি হবে। বৈদ্যনাথ ধাম মন্দিরের কথা কিন্তু আমি খুব বেশি দিন হলো জানি না। এটা আমি শুনেছি আমার বাবা মা যখন আগের মাসে এসেছিলো ঘুরতে, সেই সময় তাদের মুখ থেকে। মা বাবা সকালবেলা উঠে লাইন দিয়েছিল 6টা, তো বাবা মা বলেছিল যে তাদের 7:30, 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমরা ভেবেছিলাম হয়তো আমাদের খুব বেশি হলে 3 ঘন্টা সময় লাগবে। এইবার ভেতরে আমরা ঢুকলাম, টিকিট ক্রস করে ভেতরে ঢুকে অবস্থাটা ছিল ঠিক এরকম। ভালো লাগছিল, মাঝে মাঝে কেউ একজন হর হর মহাদেব বলছিল, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব বলছিল, কাল হারো কষ্ট হারো, এই মাঝে মাঝে আওয়াজগুলো আসছিল। পরিস্থিতিটা খুব সুন্দর ছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। কিন্তু ওই যে লাইন টুকটুক করতে করতে লাইন এগোচ্ছে, এরকম 8টা ব্যারিকেড ক্রস করার পর আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। আমি ভেবেছিলাম এইবার হয়তো নিষ্কৃতি পাবো। এত সহজে নিষ্কৃতি নয়। সিঁড়িটা উঠেও সিঁড়িটা প্রচুর লম্বা, ঠিক যতটা এর আগে ক্রস করেছি ততটাই ওই সিঁড়ি ঠিক নয়, মানে যে গলি মতো রয়েছে সেই গলিটা অতটাই লম্বা। সব মিলিয়ে আমরা যখন 11:30 থেকে পুজোর ঘরে পৌঁছালাম তখন বাজে 3:30। আমরা 4 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। এটা ভিআইপি লাইন। যখন যে পজিশনটায় এসে ভিআইপি লাইন এবং জেনারেল লাইন একসাথে মার্চ করছে, সেইখানে আমরা জেনারেল লোকদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কখন দাঁড়িয়েছেন। ওরা জানালো 8:30। 8:30 থেকে 3:30।
শুধুমাত্র বাবাকে একবার দর্শন পাওয়ার জন্য। এটা বলার অপেক্ষা লাগে না যে বৈদ্যনাথ ধাম আমাদের জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, যথেষ্ট জাগ্রত, সেই কারণেই এত ভিড়। প্লাস 25শে ডিসেম্বরের ছুটি, প্লাস ওই দিন ছিল রবিবার, সব মিলিয়ে ভিড়টা হয়তো একটু বেশিই ছিল। আমরা দূর থেকে বাবার মন্দিরকে দেখছিলাম। এই বাবার মন্দিরের সাথে মা পার্বতীর মন্দিরের এরকম সুতো দিয়ে বাঁধা। বলা হয় নাকি এই সুতো যদি কেউ বাঁধে বা এই সুতো যদি কেউ দান করে, ওরা বেঁধে দেয়, তাদের সম্পর্ক অটুট থাকে বা জন্ম জন্মান্তর ধরে তাদের সম্পর্ক থাকে। এটা একটা প্রচলিত বিশ্বাস। আমরা যখন লাইনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, কোনো বসার তো জায়গাই নেই, যেরকম দেখতেই পাচ্ছেন, এইভাবেই এগিয়ে যেতে হবে। এই যে এইটা যে শুরু হলো জাস্ট, এটাতেই আমরা দাঁড়িয়েছি প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি। তারপরে গিয়ে বাবার মন্দির যখন আসলো, ফোন আমাদের কিন্তু বলা হয়েছিল যে ব্যাগে ঢুকিয়ে রাখার কথা, কারণ ভিড়ভাট্টার জন্য। সেরকম কিছু হাইফাই চেকিং আমি দেখিনি যে ফোন জমা রাখা বা একদম যেটা চেকিংয়ের মধ্যে পড়ে সেরকম কিছু ছিল না। আমি ফোন ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম শেষের দিকে গিয়ে, কারণ প্রচণ্ড ভিড়। আমাদের পান্ডা যেহেতু আমরা 10 জন ছিলাম, 5 জন করে ঢুকিয়েছিল। আমি আগের 5 জনের কথা জানি না, কিন্তু যে সময় মুহূর্তে আমি ঢুকেছিলাম এতটা ভিড় ছিল কল্পনা করার বাইরে। রীতিমতো ধাক্কাধাক্কি চলছে এবং সমস্ত যা বেলপাতা ফুল জমা হচ্ছে সব কিছু একটা ওই ছোট ঘরের মধ্যে এক জায়গায় রাখা রয়েছে। তো পুরো ঘরটা ওই ফুলগুলো পচে ঠিক নয়, মানে জল ঠল খেয়ে সব কিছু নিয়ে একদম কাদা কাদা ব্যাপার হয়ে গেছে। যখন আমরা বেরোলাম তখন ঠিক এইরকম কন্ডিশন। আমার মামার মাথায় সব জল ঢেলেছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। সেখানকার কোনো ভিডিও আমি করিনি, ছোট্ট একটা ভিডিও ছাড়া। এইভাবেই সেদিনটা কমপ্লিট হলো। তারপরের দিন আমাদের প্রবাবলি শেষ দিন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই।